এই মন্দিরের গঠনশৈলী অসাধারণ সুন্দর, দেখে আপনারা চোখ ফেরাতে পারবেন না। এখানকার সব থেকে বড় অনুষ্ঠান হলো চড়ক। মানুষের মাথার এই 5টি করোটিকে তন্ত্রমতে এখানে পুজো করা হয়। এই মন্দিরে একটি অদ্ভুত ভোগ প্রসাদ রান্না করা হয়। সেই ভোগ প্রসাদটি রান্না করা হয় কিন্তু মায়ের জন্য নয়, ভোগ প্রসাদটি রান্না করা হয় ভূত প্রেত দৈত্য দানবদের জন্য। এটি হলো রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি মন্দির। ইনি হলেন স্বর্গীয়া সখীবালা মণ্ডল। এই মন্দিরের জন্য 2 বিঘা জমি দান করেছিলেন। এটি বনবিবির মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি হাজরা কালীবাড়িতে। শহরের মাঝখানে যদি গ্রাম্য পরিবেশ দেখতে চান, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আর কোথাও আপনারা দেখতে পাবেন না। শহরের মাঝখানে একদম গ্রাম। তো আজকের এই ভিডিওটিতে হাজরা কালীবাড়ির যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। হাজরা কালীবাড়িতে কোথায়, এখানে আপনাদের কিভাবে আসতে হবে, এখানে যদি আপনারা পুজো দিতে চান সেটা কিভাবে দিতে পারেন, এবং মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কি আছে, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। এবং এখানে কিন্তু একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির পাশাপাশি অবস্থান করছেন। ফলে আজকের এই ভিডিওটিতে তার যাবতীয় ডিটেলস আমি আপনার সামনে তুলে ধরবো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। মন্দিরটি নিউ টাউনে অবস্থিত, ফলে আপনারা যেদিক দিয়েই আসুন না কেন আপনাদেরকে আসতে হবে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে। আপনারা কারিগরি ভবনের সামনে এলেই খুব সহজে এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আমি আজকে চলেছি বাসে করে। আমি এয়ারপোর্ট থেকে বাস ধরে নিয়েছি, চলে এসেছি কারিগরি ভবনের সামনে। এটি হলো কারিগরি ভবন। আপনারা একদম কারিগরি ভবনের সামনেই নেমে পড়বেন। কারিগরি ভবনের সামনে আপনারা নামলে আপনাদেরকে নামিয়ে দেবে রাস্তার উল্টো ফুটে। ওই যে দূরের রাস্তাটি দেখছেন, অর্থাৎ ওই ফুটের যে রাস্তাটি দেখছেন, আপনাদেরকে বাস ওই ফুটে নামিয়ে দেবে। আপনারা এই রাস্তাটি ক্রস করে এই ফুটে চলে আসবেন, একদম কারিগরি ভবনের সামনে চলে আসবেন। কারিগরি ভবনটা পার করেই ডান দিকের রাস্তাটা আপনারা ধরে নেবেন। ডান দিকের রাস্তাটা ধরে একটু এগিয়ে এলেই আপনারা কিন্তু মন্দির দেখতে পাবেন। ওটা হলো মন্দির, আমরা এদিক দিয়ে চলে যাব। এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, ওখানে হলো মায়ের মন্দির, আর পিছনে ওইটা হলো কারিগরি ভবন। কারিগরি ভবনটা পার করে জাস্ট ডান হাতের রাস্তাটা ধরে নেবেন। ডান হাতের রাস্তাটা ধরে একটু এগিয়ে এলেই এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে। এটি হলো মন্দির। মন্দিরটির গঠনশৈলী কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন খুব সুন্দর করে মন্দিরটি বানানো হয়েছে, এবং এই মন্দিরে বহু দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন হনুমানের কাঁধে রাম এবং লক্ষ্মণ আছেন, এদিকে দুজন পরী আছেন শঙ্খ হাতে নিয়ে, এদিকে হনুমানজি আছেন পর্বত হাতে নিয়ে, এবং মন্দিরের উপরে অবস্থান করছেন নাগের উপরে শ্রীকৃষ্ণ। অর্থাৎ বহু দেবদেবীর মূর্তি আপনারা এই মন্দিরে দেখতে পাবেন, এবং এর গঠনশৈলী অসাধারণ সুন্দর। যদি আপনারা এই মন্দিরে পুজো দিতে চান বা ধূপ মোমবাতি দিতে চান, তাহলে মন্দিরের সামনেই একটি জায়গা করে রাখা আছে। এই যে জায়গাটি দেখছেন, এখানেই আপনারা ধূপ এবং মোমবাতি দিতে পারবেন। মন্দিরের ভিতরে কিন্তু ধূপ এবং মোমবাতি দেওয়ার ব্যবস্থা নেই। শোনা যায় আজ থেকে বছর 10 আগেও এখানে নাকি ছিল ঘন জঙ্গল। মানুষ দিনের বেলাতেও এই মন্দিরে আসতে ভয় পেতেন। আমফানের পর অনেক গাছ ভেঙে পড়ে যায় এবং তারপরে কিছু কেটে পরিষ্কারও করা হয়। তারপর থেকে মানুষ এখানে নিত্য আসেন এবং পুজো করেন। এখন আমি চলে এসেছি মূল মন্দিরের গর্ভগৃহে। মূল মন্দিরটি কিন্তু অনেকটাই বড়, এবং এই গর্ভগৃহে আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর একটি অসাধারণ সুন্দর মূর্তি, এবং তাদের পায়ের কাছেই আছে 5টি নরকরটি। শোনা যায় বিশেষ বিশেষ তিথি নক্ষত্র বা অমাবস্যায় এই নরকরটিগুলিকে কারণ দিয়ে তন্ত্রমতে পূজা করলে তারা নাকি আজও জেগে ওঠে। এই মন্দিরের পরিবেশ কিন্তু মানে একটা অদ্ভুত রকম। যখন এখানে আপনারা আসবেন আপনাদের গা ছমছম করতে বাধ্য। বহু সাধক এই সিদ্ধপীঠে তাদের সাধনা সম্পন্ন করেছে। দেখুন মন্দিরের পরিবেশ একদম শান্ত এবং নিরিবিলি, ফলে সময় সুযোগ করে কিন্তু অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে যাবেন। এই মন্দিরে এখনো বলি প্রথা প্রচলিত আছে। এখানকার সব থেকে বড় অনুষ্ঠান হলো চড়ক।
চড়কের সময় বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন এখানকার চড়ক দেখতে। চড়কের সময় প্রচুর পাঠা এখানে বলি দেওয়া হয়। মূল গর্ভগৃহের ডান দিকে আরেকটি গর্ভগৃহ আছে, সেখানে আছেন মা শ্মশানকালী। মা শ্মশানকালীরও এখানে নিত্য পুজো করা হয়। মন্দির খুলে যায় সকাল 6টায়, বন্ধ হয় 12:30টায়। আবার বিকালে খুলে 5টায়, বন্ধ হয় রাত 8:30টায়। ফলে আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে অবশ্যই কিন্তু বাড়ি থেকে ফুল মালা প্রসাদ নিয়ে আসবেন, কারণ এই মন্দিরের বাইরে আপনারা কোনো দোকান পাবেন না। এই মন্দিরে একটি অদ্ভুত ভোগ প্রসাদ রান্না করা হয়। সেই ভোগ প্রসাদটি রান্না করা হয় কিন্তু মায়ের জন্য নয়, ভোগ প্রসাদটি রান্না করা হয় ভূত প্রেত দৈত্য দানবদের জন্য। চড়কের সময় যে পাঠা বলি দেওয়া হয় সেই পাঠার মাথাগুলো দিয়ে এই ভোগ রান্না করা হয়, এবং এই ভোগ রান্না করে সেই ভোগ উৎসর্গ করা হয় ভূত প্রেত দৈত্য দানবদেরকে, এবং শোনা যায় তারা নাকি আসেন এবং সেই ভোগ গ্রহণ করেন। দূরে যেটি দেখছেন এটি হলো মূল মন্দির। এই মন্দির চত্বরটি অনেকটাই বড় এবং এখানে কিন্তু আরও অনেকগুলি মন্দির আছে। আমি একে একে আপনাদেরকে সবগুলি মন্দির ঘুরিয়ে দেখাবো। সামনে যেটি দেখছেন এটি হলো রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি মন্দির। প্রতিটি মন্দিরের কারুকার্য অসাধারণ সুন্দর। প্রতিটি মন্দিরই আপনাদেরকে সময় নিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। দেখুন, মন্দিরের কাজ অসাধারণ সুন্দর। এখানে আছেন গরুর দেবতা নারদ মুনি, এবং তাদের মাঝখানে অবস্থান করছেন লক্ষ্মীনারায়ণ, এবং তার নিচে শ্রীকৃষ্ণ এবং রাধিকার অপূর্ব সুন্দর মূর্তি দেখতে পাবেন। মানে দেয়ালের গায়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাকে খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দুদিকে আছেন গৌর নিতাই। অসাধারণ সুন্দর এই মন্দিরের গঠনশৈলী। এই মন্দিরেও কিন্তু নিত্য পুজো করা হয়। ফলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং প্রতিটি মন্দির খুব সুন্দর করে ঘুরে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। তা চলুন এবার এই মন্দিরের ভিতরে চলে যাই। এই মন্দিরের গর্ভগৃহে যে অপূর্ব সুন্দর মূর্তি আছে, চলুন সেটা একবার দর্শন করে নিই। এই মন্দিরের গর্ভগৃহে আপনারা দেখতে পাবেন বাঁদিকে আছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের মূর্তি, এবং মন্দিরের গর্ভগৃহের মাঝখানে অবস্থান করছেন রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি। এখানেও কিন্তু নিত্য পুজো করা হয়। ফলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই মন্দিরগুলো থেকেও ঘুরে যাবেন এবং পুজো দিয়ে যাবেন। দেখুন, মন্দিরের মূর্তিগুলি অসাধারণ সুন্দর এবং এই মন্দিরগুলি কিন্তু বহু প্রাচীন। এই মন্দির চত্বরেই আপনারা একটি বিশাল বটগাছ দেখতে পাবেন। এই বটগাছটিও কিন্তু বহু প্রাচীন। রাধাকৃষ্ণের মন্দির থেকে বেরিয়ে আপনারা যখন একটু সামনের দিকে এগিয়ে আসবেন দেখবেন এখানে একটি ছোট ভোলা মহেশ্বরের মন্দির আছে। মন্দিরটি ছোট হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গঠনশৈলীর দিক দিয়ে অপূর্ব সুন্দর। সামনে যেটি দেখছেন এটি হলো ভোলা মহেশ্বরের মন্দির এবং ভোলা মহেশ্বরের মূর্তি। মূর্তিটিও কিন্তু খুবই সুন্দর এবং এই মূর্তির সামনেই রাখা আছে শিবলিঙ্গ। এখানেও কিন্তু নিত্য পুজো করা হয়। সামনে যে শ্বেতপাথরের মূর্তিটি দেখছেন ইনি হলেন স্বর্গীয়া সখীবালা মণ্ডল, স্বামী নরেন মণ্ডল, ধর্মতলা, পাচুরিয়া, মণ্ডলপাড়া। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের মহোৎসব উপলক্ষে 2 বিঘা জমি দাত্রী, অর্থাৎ এই মন্দিরের জন্যই উনি 2 বিঘা জমি দান করেছিলেন, এবং সেই 2 বিঘা জমির উপরেই কিন্তু এই পুরো মন্দির চত্বরটি গড়ে উঠেছে। এবং এই মূর্তির পাশেই আছে সেই বিশাল বটগাছটি, এবং এই বটগাছের পাশ দিয়েই আপনারা একটি শান বাঁধানো পুকুর দেখতে পাবেন। দেখুন, এই পুকুরটিও কিন্তু এই মন্দির চত্বরের মধ্যেই। এই পুকুরের জল দিয়েই যাবতীয় পূজার কাজকর্ম করা হয়, এবং এই পুকুরের একটি বৈশিষ্ট্য হলো পুকুরটার চারিদিক গাছগাছালি দিয়ে ঘেরা, এবং দূরে যে গাছটি দেখছেন দেখুন ওই গাছটির উপরে কিন্তু একটি কচ্ছপ বসে আছে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। শহরের মাঝখানে হলেও জায়গাটি একদম শান্ত এবং নিরিবিলি। মূল মন্দিরে যদি আপনারা পিছন দিকটায় চলে আসেন তাহলে আপনারা এই জায়গাটি দেখতে পাবেন। দেখুন, এখানে একটি গাছকে চৌকো করে ঘিরে একটা বেড়া করে রাখা আছে, এবং সেই বেড়ায় বহু মানুষ মানত করে ঢিল বেঁধে রেখে গেছেন। মানুষের বিশ্বাস এখানে মানুষ যা মানত করেন সেগুলি পূরণ হয়, অর্থাৎ মা এখানে জাগ্রত।
ফলে বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে আসেন এবং বিভিন্ন রকম মানত তারা এখানে করে যান এবং মানত পূর্ণ হলে ঢিল খুলে পুজো দিয়ে যান। মন্দিরের পিছনেও কিন্তু মন্দিরের গায়ে অসাধারণ কারুকার্য আপনারা এখানে দেখতে পাবেন। এই মন্দির থেকে একটু দূরে যে মন্দিরটি দেখছেন, এটি হলো বন বিবির মন্দির। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটি হলো বন বিবির মন্দির। শহরের মাঝখানে এক টুকরো গ্রাম এবং সেই গ্রামে অবস্থান করছেন মা বন বিবি। এই মন্দিরটিও কিন্তু অসাধারণ সুন্দর এবং খুব সুন্দর কারুকার্য দিয়ে প্রতিটি মন্দির সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, এই মন্দিরের গায়েও প্রচুর পৌরাণিক কাহিনী আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার সামনে থেকে দেখাই। এটি হলো মন্দিরের মূল চূড়া। দেখুন, মন্দিরের মূল চূড়াটি কিন্তু অপূর্ব সুন্দর। মানে হাতের কাজ দেখে আপনারা চোখ ফেরাতে পারবেন না। মন্দিরের দুদিকে দুটি বাঘের মূর্তি করে রাখা আছে। এবার আমি চলে এসেছি মূল মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ভিতরে গর্ভগৃহে আপনারা মায়ের খুব সুন্দর একটি মূর্তি দেখতে পাবেন। এই মূর্তিটি শ্বেতপাথর দিয়ে করা। মা এখানে বাঘের পিঠে বসে আছেন। এই মন্দিরেও কিন্তু নিত্য পুজো করা হয়। ফলে যখন আপনারা এখানে আসবেন, অবশ্যই প্রতিটা মন্দির ঘুরে দেখবেন এবং চেষ্টা করবেন সকাল সকাল আসার। তাহলে আপনারা এখানে পুজো দিতে পারবেন এবং মায়ের পুজো দেখতেও পারবেন। এই মন্দিরগুলির একটু দূরেই আরেকটি মন্দির তৈরি হচ্ছে। এটি হলো জগন্নাথ দেবের মন্দির। যেহেতু আগের যে মন্দিরগুলো আপনাদেরকে দেখালাম তাদের গঠনশৈলী অপূর্ব সুন্দর, ঠিক সেই ধাঁচ মেনে এখানে আরেকটি জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরের কারুকার্যও কিন্তু অসাধারণ সুন্দর। এখনও মন্দিরের কাজ শেষ হয়নি, তবু চলুন আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে পুরো মন্দিরটা একবার দেখাই। দেখুন, মন্দিরটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর এবং খুব সুন্দর নিখুঁত হাতের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। এই মন্দিরের আদল অনেকটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। এই মন্দিরে যে মূর্তি রাখা হবে, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মায়ের যে মূর্তি এই মন্দিরে রাখা হবে, সেই মূর্তি কিন্তু ইতিমধ্যে এই মন্দিরে চলে এসছে। যে রাধাকৃষ্ণের মন্দির আপনাদেরকে দেখালাম, আপনারা যখন যাবেন দেখবেন ওই রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরেই জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা মায়ের মূর্তি ওখানে প্যাক করে রাখা আছে। এই মন্দিরের কাজ সম্পন্ন হলে ওই মূর্তিগুলিকে এই মন্দিরের মধ্যে আনা হবে এবং তখনই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই মন্দিরের গঠনশৈলীও কিন্তু অসাধারণ সুন্দর। খুব সুন্দর কারুকার্য, অর্থাৎ খুব সুন্দর হাতের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। ফলে এই মন্দিরটি যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই মন্দিরে যখন বিগ্রহ চলে আসবে, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আমি আবার এখানে আসব এবং এসে তখন আবার এই পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে এখন যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটা থেকেও ঘুরে আসবেন। দেখে আপনাদের খুব ভালো লাগবে যে কলকাতার বুকে এত সুন্দর একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। দেখুন, দূরে দেখা যাচ্ছে মূল মন্দির। ওই মন্দির থেকে আমি হেঁটে এলাম, অর্থাৎ ওই মন্দির থেকে আপনারা একটু সামনের দিকে হেঁটে এলেই এই মন্দিরটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো একদিন সময় সুযোগ করে অবশ্যই এসে ঘুরে যান, আশা করি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।